আছে বাবা তোমাদের চাকরি দেওয়া হবে, মুখে বললে হবে না, আইন করতে হবে। তোমরা মুখে বলছো তোমাদের জেনারেশনটা মরে গেলে পরের জেনারেশন আসলে তো আমাদের সন্তানদের উপর সেই একই জিনিস হবে। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে এবং ক্লাসটা মন দিয়ে করো। দেখো মানে এইটা থেকে তোমাদের কোনো রকম কনফিউশন ডাউট থাকবে না, তোমাদের মজা লাগবে। মানে এমন ভাবে আমি বোঝাবো তোমরা মনে হবে অন্য কাউকে বোঝাতে পারছো, মানে আমরা অন্য কাউকে শেখাতে পারছি। এই ভাবনা নিয়ে যখন শিখতে পারবো তখনই শেখাটা স্ট্রং হবে। আমি সেই চেষ্টাটাই করব, খুব সুন্দরভাবে বলবো, মন দিয়ে ক্লাসটা করো। যদি না বুঝতে পারো আরেকবার দেখবে, কিন্তু আমি মনে করি একবার আমি যেভাবে বোঝাবো তাতেই সবাই বুঝে যাবে। আর তোমরাও সবাই সবার মধ্যে এনার্জি আছে? আচ্ছা চলো ক্লাসটা শুরু করি। তোমাদের সেকেন্ড সেমিস্টারের এটা হচ্ছে শেষ পোয়েম, যেটাকে বলে স্টিল আই রাইজ। কে লিখেছে? মায়া অ্যাঞ্জেলো। আমরা এক ঝলকে পোয়েট সম্বন্ধে এবার জানবো। দেখো মায়া অ্যাঞ্জেলো আফ্রো আমেরিকান অ্যাক্ট্রেস। তিনি কি কি ছিলেন, মানে তিনি কি কি কাজ করেছেন তার জীবনে? তিনি আফ্রো আমেরিকান অ্যাক্ট্রেস, সেই হিসেবে তিনি কাজ করেছেন। তিনি একজন স্ক্রিন রাইটার ছিলেন, তিনি একজন ডান্সার ছিলেন, তিনি একজন সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন, তিনি একজন ফেমিনিস্ট ছিলেন, তিনি একজন মেমোরিস্ট ছিলেন, তিনি একজন পোয়েট ছিলেন এবং অথর ছিলেন। মানে তার ৮৬ বছরের একটা জীবনে তিনি এত কিছু করেছেন। মানে তার জীবনটা সত্যি বলতে গেলে সার্থক, এবং অনেক নিপীড়ন তিনি দেখেছেন জীবনের শুরুর দিকে, এবং তার লেখালেখিতে সেই নিপীড়ন অত্যাচারগুলোই ফুটে উঠেছে। ঠিক আছে, তো মায়া অ্যাঞ্জেলোর মধ্যে এই আফ্রো আমেরিকান মানে কি? মানে আমেরিকায় মানে আফ্রো আমেরিকান যারা আর কি কালো চামড়ার, ঠিক আছে, সাদা চামড়া কালো চামড়া হয় না, ফর্সা কালো। তো তিনি একজন কালো মহিলা ছিলেন, এবং তার সম্প্রদায়ের প্রচুর মানুষ ছিল আমেরিকায় বাস করে, এবং সাদা চামড়ার আমেরিকান বাসীরা এনাদের ওপর অত্যাচার করতেন। মানে এনারা সমস্ত ক্ষেত্রে পিছিয়ে থাকতো। মানে একই যোগ্যতা থাকা সত্ত্বেও, মানে আফ্রো আমেরিকান যেহেতু তারা, তাই তারা একটা সরকারি কাজের গ্রুপ ডি পদের জন্য তাদেরকে নেওয়া হচ্ছে, তারা কখনো এতে যেতে পারছে না, তারা কখনো লিড দিতে পারছে না, তাদের উপর বিভিন্ন বর্ণ বৈষম্য হচ্ছে। তো এই জিনিসগুলো তিনি দেখেছেন এবং এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছেন সব সময়। এই কবিতাতেও আমরা সেই প্রতিবাদটা দেখতে পারবো, এবং তার লেখালেখির মধ্যে প্রচুর এই জিনিসগুলো ফুটে উঠেছে। এবং তিনি এই এত কিছুর মধ্যে, এত বাধা পেরিয়েও তিনি লাইফে সফল হয়েছেন। এইগুলোর মধ্যে দিয়ে তার আমরা বুঝতে পারছি তিনি আফ্রো আমেরিকান হয়েও তিনি দেখো একজন পোয়েট ছিল, অথর, তিনি একজন নারীবাদী। মেমোরিস্ট কাকে বলে? মেমোরিস্ট হচ্ছে যে আর কি স্মৃতিচারণ করে যেগুলো লেখালেখি হয়, পুরনো বিভিন্ন স্মৃতি মনে করে করে লেখাটাকে বলে মেমোরিস্ট। সিভিল রাইটস এর পেছনে তিনি বিভিন্ন কাজকর্ম করেছেন, যে সবার মধ্যে রাইট যেন সবাই সমান সম্মান যোগ্যতা পায়, সেই সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট তিনি ছিলেন। তিনি একজন ডান্সার ছিলেন, তিনি স্ক্রিন রাইটার, মানে লেখালেখি করতে, মানে লিখে, মানে দেখা গেল একটা সিনেমা তৈরি হবে তার জন্য যে লিখতে হলো সেইটার উপর দিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে, বা একটা ছোট্ট একটা কিছু একটা স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, সেই স্ক্রিপ্ট গুলো তিনি লিখতেন। ঠিক আছে, তিনি একজন অ্যাক্ট্রেসও ছিলেন। তিনি 2014 সালে মারা যায়। বার্থ নেম, আমাকে কবি পরিচিতি সম্বন্ধে একটু জানতে হবে, পোয়েটে জানতেই হবে, তা না হলে কিন্তু আমাদের পড়াশোনাটা কমপ্লিট হবে না এবং আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। মার্গারেট অ্যানি জনসন, তার নিকনেম হচ্ছে মায়া, তাকে মায়া বলে ডাকা হতো। আচ্ছা, তার জন্ম 4 এপ্রিল 1928, 1928 সালের 4 এপ্রিল, সেন্ট লুইস, যেটা মিসৌরিতে রয়েছে, ইউনাইটেড স্টেটসে, আমেরিকায়। প্যারেন্টস, তার বাবার নাম, মায়ের নাম ভিভিয়ান ব্যাক্সটার জনসন আর বেইলি জনসন, তার হচ্ছে মাতা পিতা। আচ্ছা, এডুকেশন, এগুলো আমরা মুখস্থ করবো না, একবার দেখবো আর একবার দেখবো ব্যাস। তার মধ্যে যেগুলো দরকারি সেগুলো আমি যখন রিপিট করব, আমি যে বোঝাচ্ছি বা পড়াচ্ছি না, আমার কথা রিপিটের মধ্যে দিয়ে তোমাদের এখানে বসেই আজকে সব মুখস্থ হয়ে যায়, বাড়িতে বেশি পড়তে হবে না। মানে আমরা এমন ভাবে ক্লাসটা বুঝবো যাতে 50% রেডি এখানেই হয়ে যায়, বাকি 50% বাড়িতে পড়তে হবে। আমি যদি না বোঝাই 100%ই বাড়িতে করতে হবে, কিন্তু বোঝানো মানে তোমার এখানে 50%-এর বেশি রেডি হয়ে যাবে। ভালো করে মন দেবে। আচ্ছা, এডুকেশন, দ্য ক্যালিফোর্নিয়া লেবার স্কুল, এইখানে তার পড়াশোনা। ঠিক আছে। আচ্ছা, লিটারারি ওয়ার্ক, তিনি কি কি মানে গুরুত্বপূর্ণ তার কাজ কি ছিল? তিনি 7খানা অটোবায়োগ্রাফি লিখেছে। অটোবায়োগ্রাফি মানে যে নিজের সম্বন্ধে লেখে, যেটা আমি এর আগেও বলেছি। তো 7খানা তার অটোবায়োগ্রাফি ছিল, অটোবায়োগ্রাফিস। 3 বুকস অফ এসেস, এসের 3টে বই লিখেছিল। সেভারেল বুকস অফ পোয়েট্রি, অনেক কবিতার বই ছিল। পোয়েট্রি, প্লে অ্যান্ড স্ক্রিন স্ক্রিপ্টস। ফার্স্ট পাবলিশড অটোবায়োগ্রাফিক্যাল ফিকশন
আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস। এটা ছিল তার প্রথম ফার্স্ট পাবলিশড অটোবায়োগ্রাফিক্যাল ফিকশন, ছিল প্রথম, এটাই ছিল, সেটার নাম হচ্ছে আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস। এটা 1969-এ পাবলিশড হয়েছিল, তখন তার বয়স ছিল, পাবলিশড অ্যাট দ্য এজ অফ 17। 28 মে 2014, মানে 2014 সালের 28শে মে তার মৃত্যু হয়, তখন তার বয়স হয়েছিল 86 ইয়ার্স। 86 বছর বাঁচা মানে কমপ্লিটলি অনেক বড় একটা জীবন কাটানো, ছোটখাটো জীবন নয়। উইনস্টন সালেম কোথায় তার আর কি মৃত্যুটা হয়েছিল? নর্থ ক্যারোলিনা, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস স্টেট মানে আমাদের আমেরিকার কথা বলা হচ্ছে। তো এই জিনিসগুলো জানলেই হবে, আমাদের এলিক্সার বই বা বিভিন্ন বই অনেক রয়েছে, অত দরকার নেই, যেটুকু জানলে আমাদের পরীক্ষার জন্য যেটুকু থেকে দিতে পারে বা যেটুকু জানার প্রয়োজন সেটুকু আমরা মুখস্থ নয়, জাস্ট দুবার রিডিং পড়বো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আমি কিছু বাংলাতেও তোমাদের জন্য এনেছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো আমরা যেটা পড়ছি স্টিল আই রাইজ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অ্যান্ড স্টিল আই রাইজ এই নামের একটা কবিতা তার রয়েছে মায়া অ্যাঞ্জেলোর, সেখান থেকে নেওয়া হয়েছে স্টিল আই রাইজ। একটা কবি যখন লেখে, পোয়েট যখন লেখে, তার লেখনীটা অনেক বড় হয়, ঠিক আছে, কিন্তু আমাদের পাঠ্য বইয়ে তার ওই বড় অংশটা দিলে তো হবে না, তার ছোট্ট একটা পার্ট দেওয়া হয়। তো স্টিল আই রাইজটা কোথা থেকে নেওয়া হয়েছে? তখন আমরা বলবো অ্যান্ড স্টিল আই রাইজ, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, কবিতার তারিখ 12ই আগস্ট 1978 সালে, এই সময় সেটা আর কি হয়েছিল, পাবলিশ হয়েছিল। লেখার ধরন দেখো, এখানে কি জিনিসটা রয়েছে। একজন অ্যাফ্রো আফ্রিকান মহিলা হিসেবে মায়া অ্যাঞ্জেলোর অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি আত্মজীবনীমূলক কবিতা। এটি একটি আত্মজীবনীমূলক, যেটাকে বলে অটোবায়োগ্রাফি। কিসের ওপর ভিত্তি করে? তিনি একজন আফ্রো আমেরিকান ছিলেন, তো সেই মানে তিনি যে ছিলেন এবং তার জীবনে তার যে অভিজ্ঞতা হয়েছে, যেরকম অত্যাচার নিপীড়ন সে নিজের জন্য দেখেছে এবং তার আশেপাশে লোকদের জন্য দেখেছে, সেটার ছাপই এইখানে এই কবিতায় পড়েছে। জাতিগত এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সাক্ষ্য বহন করে, যেটা আমি বললাম জাতিগত, মানে এই জাতের লোক বলে তাকে আমরা এইখানে নেব না। লিঙ্গ বৈষম্য, ঠিক আছে, যে পুরুষ এবং মহিলার মধ্যে পুরুষদের জন্য বেশি কিছু রয়েছে, মহিলাদের জন্য কম, এই সমস্ত জিনিসের বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন। তার জীবনের প্রথম দিকটা কিন্তু এসবের দিকেই গেছে। আচ্ছা, অন্যান্য কাজকর্ম কি? তিনি দেখো 50 বছর, যাতা কথা নয়, 50 বছরের বেশি সময় ধরে তিনি নাটক, চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে অভিনয় করেছে। ইউটিউবে সার্চ করবি এনার নামে, অনেক কিছু দেখতে পারবি। ইনি একটা পরিচিত মুখ আমাদের কাছে, ইউটিউব বা টিভিতে দেখা যায়, ওনাকে সার্চ করলেই পেয়ে যাবি। তো 50 বছরের বেশি সময় ধরে তিনি রয়েছেন, যাতা কথা নয়। নাগরিক অধিকারের সক্রিয়, মানে নাগরিক অধিকার নিয়ে যারা যে আর কি লড়াই করেছে, তার নাম হচ্ছে মার্টিন লুথার কিং। এই মার্টিন লুথার কিং জুনিয়র, এনার সাথে জুনিয়র এবং ম্যালকম এক্স, এই দুজন ব্যক্তি যারা নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভীষণভাবে লড়াই করেছে, তো এনাদের সঙ্গে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। মানে সে যে আন্দোলন করতো, আন্দোলনের মাথায় বড় বড় এই যে মেন মুখ, এনাদের সাথে আমাদের অ্যাঞ্জেলো কিসের বিরুদ্ধে? বর্ণবাদের বিরুদ্ধে, বর্ণ বৈষম্য, কালো চামড়া সাদা চামড়া, তাই না, আন্দোলন করেছে এবং লড়াই করেছে। নারী অধিকারের জন্য সক্রিয়ভাবে কাজও তিনি করেছেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, যে নারীদের মানে মেয়েদের জন্য অনেক কাজ করেছে, পরিষ্কার কথা, নারী অধিকার এবং তার সম্প্রদায়ের লোকরা যাতে সমাজে উঠে দাঁড়াতে পারে। এটি কয়েক শতাব্দী ধরে লক্ষ লক্ষ আফ্রো আফ্রিকান, মানে কয়েক শতাব্দী ধরে, শতাব্দী মানে কি 100 বছর, তাহলে কয়েকশো বছর ধরে এরকম ভাবে চলছে, যে মানে 1-2 বছরের বিষয় না, এটি কয়েক শতাব্দী ধরে লক্ষ লক্ষ আফ্রো আমেরিকানদের উপর অত্যাচারী শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে, যে শ্বেতাঙ্গরা অত্যাচার করছে তার বিরুদ্ধে কবিতার প্রতিবাদ তিনি তুলে ধরেন। এই কবিতার মাধ্যমে তিনি প্রতিবাদ করছেন যে শ্বেতাঙ্গরা আমাদের উপর অত্যাচার করছে এই বিভিন্ন রকম ভাবে। কবিতাটি নারীদের প্রতি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠার সাহস এবং আত্মবিশ্বাসকে প্রকাশ করে। মানে এখানে দেখা যাবে যে একটা সাহস দেখাচ্ছে, সে একটা আত্মবিশ্বাস, জেগে উঠছি, মানে আমরা আমরা মানে আমরা যে কালো বলেই যে আমরা দুর্বল নই, আমরা লাইফে যেটা দরকার, যা সবাই করতে পারে আমরাও করতে পারি, এই একটা আত্মবিশ্বাস এখানে প্রকাশ করছে। আচ্ছা, বার্তাটা কি দেখো, স্টিল আর রাইজ, প্রাথমিকভাবে আত্মসম্মান, স্টিল মানে একই রকম ভাবে, আর রাইজ মানে জেগে ওঠা বা বেড়ে ওঠা।
তাহলে একই রকম ভাবে আমি বেড়ে উঠছি, আমাদের কেউ বাধা দিতে পারবে না, আমাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে, আমরা লাইফে কিছু করব, আমরা ওটাকে অ্যাচিভ করব, তোমরা পারলে আমরাও পারবো, এবং আমরা পারলে আমাদেরকে সেটা দিতে হবে। ঠিক আছে? তো প্রাথমিকভাবে আত্মসম্মান এবং আত্মবিশ্বাস সম্পর্কিত একটি কবিতা। এই কবিতায় অ্যাঞ্জেলো প্রকাশ করেছেন কিভাবে আত্মসম্মানের মাধ্যমে যে কোনো বাধাকে তিনি অতিক্রম করবেন। আত্মসম্মানের মাধ্যমে অনেক বাধা আসবে, যে আমি সফল হতে পারছি না, কারণ তারা বাধা দিচ্ছে শ্বেতাঙ্গরা, যে তুমি কালো চামড়ার হবে না, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে নিজেকে তুলে ধরা। তিনি দেখিয়েছেন কিভাবে কোনো কিছুই তাকে নিচে টেনে নামাতে পারবে না, মানে তাকে তো নামাতে পারেনি, তিনি তো সফল, তাই তো তার মানে কবিতা আমরা পড়ছি। তাকে নামাতে পারেনি, একজন সফল ব্যক্তি বাকিদেরকেও উৎসাহিত করতে পারে, বাকিরা তার থেকে প্রেরণা নেবে, কারণ সে তো নিজে সফল। তো সে কোনোভাবেই, যে কোনোভাবেই তিনি উপরে উঠবেনই, তার গায়ের রং তাকে আটকে রাখতে পারবে না, মানে কোনো না কোনো ভাবে তিনি উঠবেনই, তাকে মানে এর মধ্যে দিয়ে আমাদেরকে মোটিভেট করছে যে আমরা লাইফে এসছি কিছু করব, কোনো বাধাই মানে কোনো বাধার কাছে আমরা পরাস্ত হব না। সবার অধিকার রয়েছে, যারা বাচ্চা জন্মেছে সবার অধিকার রয়েছে লাইফে কিছু করার, বড় কিছু করার। ওই বড়টা শুধু পাড়ার ওই পাশের বাড়িটাই দেখে এসছে, সে বড় লোক, তার সন্তানই বড় কিছু লাইফে করার জন্য এসছে, আমরাও করতে পারি। কোনো বাধা আসলে বাধার কাছে নত আমরা হব না। এবার আমরা মূল কবিতা, মূল পোয়েমটা এবার ধীরে ধীরে সুন্দর করে বুঝবো। যেগুলো বিষয়বস্তু আমি বললাম ওইগুলোই তোমরা এবার এখানে পাবে। ঠিক আছে? আমরা লাইন বাই লাইন শুধু মুখস্থ করবো না, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝবো, লাইন বাই লাইন বুঝবো, অন্তর্নিহিত অর্থ সবই বুঝবো। কি বলছে? ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। আচ্ছা, ইউ মানে এখানে কে বলতে পারবে? ইউ মানে এখানে শ্বেতাঙ্গদের বলা হচ্ছে, ওই সাদা চামড়ার লোকদেরকে ইউ বলা হচ্ছে, তোমরা মানে তোমাদের পুরো জাত, বা তোমরা যারা এরকমটা করছো আমাদের সাথে বর্ণ বৈষম্য করছো, তাদের সবার জন্য তার কথা। মানে কবিতা, এই কবিতাটা মানে ওই আফ্রো আফ্রিকান যারা পড়বে তারা সবাই আর কি ভেতরে একটা অন্যরকম জোশ চলে আসবে, তাই তো? তাদেরকে দেখে সবসময় ভয় কেন পাবো, কেন আমরা জেগে উঠতে পারি না, কেন আমরা লাইফে কিছু করতে পারি না, কেন আমরা প্রতিবাদ করতে পারবো না, কেন আমাদের সঠিক অধিকার আমাদেরকে ওটা দেবে না। তো ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, ইতিহাস, ডাউন নিচে, রাইট লেখা, তাহলে ইতিহাসে তুমি আমাকে মানে তোমরা আমাদেরকে নিচু করে লিখতেই পারো। উইথ ইয়োর বিটার, বিটার মানে খারাপ ভাবে, মানে তিক্ততার সাথে, মানে আমার নেগেটিভিটি ভরা, আমাকে মানে আমাদেরকে বলা হচ্ছে, আমরা যারা কালো চামড়ার মানুষ তাদের সম্বন্ধে তোমরা ইতিহাসে লিখতেই পারো। কিরকম ভাবে লিখতে পারো? তোমরা বিটার ভাবে লিখতে পারো, তিক্ততায় ভরা আমাদের নেগেটিভিটি গুলো শুধু তোমরা তুলে ধরতে পারো। টুইস্টেড লাইজ মানে কি? টুইস্টেড, এখানে সাজানো বিষয়টাকে টুইস্টেড বলা যায়। টুইস্টেড লাইজ মানে মিথ্যে কথা, মানে মিথ্যে সাজানো, মিথ্যে দিয়ে সুন্দর করে তোমরা ইতিহাসে আমাদের সম্বন্ধে লিখতেই পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, ট্রড তোমরা আমাকে ট্রট করতে পারো, বা তুমি আমাকে ট্রট করতে পারো। ট্রট মানে পদদলিত করা, তাহলে পদদলিত করতে পারো। ইন ইন দ্য ভেরি ডার্ট, ডার্ট মানে কি? ডার্ট মানে হচ্ছে কাদা, তাহলে কাদায় তোমরা আমাকে পদদলিত করতেই পারো। ঠিক আছে? কারণ তোমাদের কাছে তো জন্মের পর থেকে আমরা এরকমই, করতেই পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, তাহলে মে পারো, করতে পারো। ট্রড, ট্রড মানে কি বললাম? পদদলিত করা। আমরা কিন্তু পড়তে পড়তে মুখস্থ করে নেবো, বাড়িতে যেন আমাদের একবার দুবার পড়লে যেন হয়ে যায়, তাই আমি বেঙ্গলি মিনিংটা কিন্তু এখানে এনেছি। ইউ মে ট্রড মি, তোমরা আমাকে পদদলিত করতেই পারো। এই যে করতেই পারো, এই যে ভেরিটা কিন্তু এখানে, এই ভেরি মানে খুব না, এখানে ভেরিটাটা মানে জোর দিয়ে বোঝানোর জন্য নিয়ে আসা হয়েছে। ভেরি ডার্ট, কাদায়, তাহলে কাদায় তুমি আমাকে বা তোমরা আমাদেরকে পদদলিত করতেই পারো। বাট কিন্তু, স্টিল একই রকম ভাবে, লাইক ডাস্ট যেমনটা ধুলো, ধুলিকণার মতো, আই উইল রাইজ আমি জেগে উঠব। তুমি কাদায় আমাকে পাড়িয়ে মারবে, ঠিক আছে মারো, আমি তো আমার মতো আমি উঠবই। মানে ধুলিকণা যেমন উড়ে চলে আসে উপর দিকে, ধুলিকণার কাজ কি? ধুলো হলে সেটা নিচে থাকে না, উপরে চলে আসে, সূক্ষ্ম ধুলিকণাগুলো। তো আমি সূক্ষ্ম ধুলিকণার মতো উপরে উঠে আসবো, কারণ আমার ভেতরে জোশ রয়েছে, আমাদের ভেতরে জোশ রয়েছে। তুমি আমাকে পদদলিত করবে, হ্যাঁ করো, তারপরে আমরা তবুও মানে মার খেয়ে পড়ে থাকবো, তারপরে আবার উঠবোই আমরা।
ঠিক আছে, তোমাকে কেউ মারতে আসছে, তুমি যদি ভয় পাও, তার কনফিডেন্স 200% হয়ে যাবে। তোমায় কেউ মারতে আসছে, তুমি নিজেকে একটা করতে আসলে, দেখবি তুমি তোমার মধ্যে একটা, তার কনফিডেন্স 90% লুজ হয়ে যাবে। কেউ কাউকে আক্রমণ করে তার কনফিডেন্সের সাথে, হ্যাঁ, তার সে শক্তিশালী ঠিক আছে, কিন্তু তার কনফিডেন্স 90% লুজ, সে যতই শক্তিশালী হোক সে হেরে যাবে। তার মানে মার মানে কি শুধু আঘাত নয়, কেউ তোমাকে কোন রকম কথার দ্বারাও আক্রমণ করতে আসছে, তুমি ভয়ে কাঁপছো, সে আরো কনফিডেন্স পাবে। আর তুমি প্রতিবাদের সুরে ভাব দেখাচ্ছ, হয়তো সবসময় মুখে মুখে কথা বলেই প্রতিবাদ করা যায় না, চুপ থেকে মানে ও কনফিডেন্স দেখিয়েও প্রতিবাদ করা যায়, সবসময় যে লড়াই করেই হবে, যে চেঁচামেচি করে না, কনফিডেন্সের সাথে চুপ করেও কিন্তু প্রতিবাদের সুর দেখানো যায়। তো সেটা দেখে কিন্তু সে যখন দেখবে না এ তো ভয় পাচ্ছে না, দমছে না, তাই না, তখন তার কনফিডেন্স 90% কনফিডেন্স লুজ হয়ে যাবে। ডাজ মাই স্যাসিনেস, এই ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে আমাদের বুঝতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। ডাজ মাই স্যাসিনেস ইজ আপসেট ইউ, হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম। এখানে কি এটা প্রশ্নবোধক বানানো হচ্ছে না, তাই জন্য হেল্পিং ভার্বটাকে আগে আনা হয়েছে। এবং কবিতার ছন্দ, তাই আমরা সঠিকভাবে কিন্তু ওই রকম সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্বে পাবো না, ঠিক আছে, তবে গ্রামাটিক্যালি কোনো মিস্টেক কোথাও থাকবে না। ডাজ মাই স্যাসিনেস ইজ আপসেট ইউ, মানে আমার এই সাবলীল সাহসিকতা কি তোমায় বিব্রত করছে। দেখো এই যে স্যাসিনেস হচ্ছে সাবলীল সাহসিকতা, মানে আমার মধ্যে যে সাহসিকতা রয়েছে, মানে আমি যে বলছি আমি তবুও উঠে দাঁড়াবো, এই সাহসিকতা কি তোমাকে আপসেট করছে। আপসেট মানে আমরা জানি, হ্যাঁ, আপসেট হয়ে পড়ি আমরা। হোয়াই আর ইউ বিসেট, বিসেট মানে আচ্ছন্ন হওয়া, মানে ভরে গেছে, তাহলে হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তুমি কেন গ্লুম মানে গ্লুমি হয়ে গেছো, মানে তোমার মধ্যে কেন বিষাদ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে অ্যাঞ্জেলো কাকে বলছে, সাদা চামড়ার মানুষদের বলছে, যে আমরা তো তবুও উঠছি, তাই দেখে কি তুমি আপসেট, আমাদের এই সাবলীল সাহসিকতা দেখে কি তুমি বিব্রত হচ্ছ, তুমি কি মানে এখানে বিব্রত মানে আপসেট হওয়াকে, মানে আপসেট হচ্ছ, কেন তুমি এই বিষাদাচ্ছন্ন, বিষাদ তোমার মধ্যে কেন এই বিষাদ রয়েছে, গ্লুম মানে বিষাদ মানে দুঃখ, দুঃখে কেন তুমি আচ্ছন্ন। কজ, এই কজ মানে হচ্ছে বিকজ, কারণ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস, দেখো কারণ আই ওয়াক আমি হাঁটছি, আমির মধ্যে দিয়ে আমাদের সম্প্রদায়ের কথাই আমি বলছি, যাই হোক আমি হাঁটছি, লাইক কেমনটা আমার হাঁটাটা কেমন, আই হ্যাভ গট অয়েল ওয়েলস মানে আমি পেয়ে গেছি, কি পেয়ে গেছি, অয়েল তেল, আর ওয়েলস মানে কুয়ো, মানে তেলের কুয়ো, মানে যেখানে প্রচুর তেল পাওয়া যাবে। তাহলে আমার হাঁটা দেখে তোমাদের মনে হচ্ছে যে আমি তেলের খনি পেয়ে গেছি বাড়িতে, কারণ তেলের খনি তখনকার দিনে কি বা এখনো তাই, মানে বড় লোকদের তেলের খনি আছে, তেলের খনি মানে বড় লোক, তাই না। তো আমার মধ্যে তো সেই টেনশন নেই, সেই ভয় পাচ্ছি না, তাই দেখে তুমি কি আপসেট হয়ে গেছো, তোমার কি মনে হচ্ছে যে আমার মানে আমি পেয়ে গেছি তেলের খনি, পাম্পিং ইন মাই লিভিং রুম, আমার লিভিং রুমের মধ্যে তেলের খনি রয়েছে, আমি থাকছি, তেল তুলছি, বেচছি, কোটিপতি, বাহ বিশাল আমি বড়লোক হয়ে গেছি। তাহলে এই জায়গাটা আমরা কি বুঝলাম, যে এখানে প্রথম দুটো লাইনে শ্বেতাঙ্গদের বলা হচ্ছে, কি বলা হচ্ছে, তোমরা কি আপসেট, তোমরা কি বিষাদাচ্ছন্ন হয়ে গেছো, কেন, মানে তোমরা তোমরা কি মনে করছো যে আমি তেলের খনি পেয়ে গেছি, মানে আমাদের মধ্যে আমরা আমরা তেলের খনি পেয়ে এরকমটা হয়নি, কারণ আমাদের মধ্যে ইচ্ছা শক্তি রয়েছে, তোমরা আমাদেরকে দমাতে পারবে না, তাই আমাদের মধ্যে নর্মাল একটা ছন্দ রয়েছে, আমরা ভয়ে মানে মাথা নত আমরা করছি না, কিন্তু তোমরা হয়তো ভাবতে পারছো যে এটা তো মাথা নত হওয়ার পাবলিক, কিন্তু এরা হয়তো কোনোভাবে হয়তো তেলের খনি বাড়িতে মানে নিজেদের ঘরেই হয়তো তেলের খনি রয়েছে, তাই হয়তো তারা এরকম করছে, এরকমটা নয়, মানে তোমরা কি এরকমটা মনে করছো, তার মানে কি এরকমটা নয়। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সান, মুন মানে চাঁদ, সান মানে সূর্য, তাহলে যেমনটা চাঁদেরা বা সূর্যরা মানে সূর্য যেটাকে বলে, উইথ দ্য সার্টেনিটি অফ টাইডস, টাইডস মানে কি জোয়ার, তো চন্দ্র এবং সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, মানে এই জিনিসটা একদম নিশ্চিত, চাঁদ এবং সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হবেই নিশ্চিত, একে কেউই কোনো রকম ভাবে পরিবর্তন করতে পারবে না, তাহলে নিশ্চিত এই জিনিসটা যেমন ঘটছে, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই স্টিল আই উইল রাইজ, ঠিক তেমন ভাবেই আমাদের হোপ, আমাদের আশা স্প্রিঙ্গিং হাই উপরের দিকে উঠবে, স্টিল আই উইল রাইজ,
তেমনি জেগে আমি উঠবই, আই উইল রাইজ। তার মানে আমাদের মধ্যে যে কতটা কনফিডেন্স রয়েছে আমরা উঠে দাঁড়াবই, তো সেটাই এখানে বোঝানো হচ্ছে যে চাঁদ আর সূর্য যেমন মানে জোয়ারের ঢেউয়ের মতোই নিশ্চিত, জোয়ারের ঢেউ আসবে চাঁদ এবং সূর্যের দ্বারা, ঠিক তেমনি আমাদের আশাটাও তো ঊর্ধ্ব অভিমুখী আশা, মানে আশাটাও তো আমাদের খুব বড় আশা, আমরা আমাদের মধ্যে কনফিডেন্স রয়েছে, তাই তেমনি জেগে আমি উঠবই। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউ কে সম্বোধন করে বলা হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই ফার্স্ট পার্সনের মধ্যে দিয়ে বলা হচ্ছে, আই কথাটা। মানে একজন যদি কনফিডেন্স দেখায় তার মধ্যে দিয়ে পুরো জাতির কনফিডেন্স প্রকাশ পায়, মানে পুরো জাতি, দুর্বল একটা জাতির মধ্যে কোনো একজন যদি কনফিডেন্সিয়ালের সাথে কোনো একটা কিছু বলে, সেই জাতির বাকিরাও কিন্তু তাকে দেখে কনফিডেন্স পায়। তাই তো, তাই তো আমাদের মধ্যেও তো তাহলে থাকতে পারে, ওর মধ্যে আছে যখন, কেন আমরা ছোট হব, নিচু হব? Did you want to see me broken? Bowed head and lowered eyes. আচ্ছা, তুমি কি আমাকে ভগ্নচূর্ণ দেখতে চাও? মানে নোয়ানো মাথা থাকবে, চোখটা মিটিমিটি করে জ্বলবে, মানে চোখ নত হয়ে যাবে। মানে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, মানে ব্রোকেন মানে ভগ্নচূর্ণ। তাহলে তুমি কি চাও? ডিড ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে তুমি বা তোমরা কি চাও যে আমি ভেঙে পড়ি বা আমরা ভেঙে পড়ি? বোর্ড হেড আমাদের মাথাটা নত হয়ে যাবে, অ্যান্ড লোয়ার্ড আইস চোখ বুজে বুজে আসবে, দুর্বল কাপুরুষদের যেরকমটা হয়। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, তাহলে আমাদের শোল্ডারটা, আমাদের কাঁধ নত হয়ে যাবে, তাই না? কেমন ভাবে? লাইক তুলনা করা হচ্ছে টিয়ার ড্রপস এর মতো, চোখের জল যেমন নিচের দিকে পড়ে ওপর দিকে যায়, ঠিক তেমন আমাদের কাঁধটা ভেঙে যাবে, আমরা দুর্বল হয়ে যাব, নিচু হয়ে যাবে, চোখ মিটিমিটি হবে, এরকমটা কি তোমরা চাও? তাই বলা হচ্ছে উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, আমি দুর্বল নিদারুণ কান্নায় ভেঙে পড়ি, মানে তোমরা কি এরকমটা চাও যে আমরা মানে উইকেন্ড দুর্বল হয়ে পড়বো, বাই মাই সোলফুল ক্রাইজ মানে হৃদয় থেকে খুব কান্না দুঃখ থাকবে, সেই কান্নায় আচ্ছন্ন হয়ে পড়বো, একদম চোখ নুইয়ে পড়বে, কাঁধ ঢলে পড়বে, ঠিক আছে? তো আমরা একদম ভেঙে পড়বো দুঃখে, সেরকমটা কি তোমরা চাও? মানে অনেকটা মালিক শ্রেণীর কাছে আর কি, কি বলে, কর্মচারী শ্রেণীর লোকেরা যেরকমটা হয়, মালিক শ্রেণী সবসময় কি চায়, কর্মচারী শ্রেণীর লোকেরা যাতে একটুখানি তাদের থেকে ডাউন থাকুক, তাই না? এখানে ওদেরকে মালিক শ্রেণী বলা হচ্ছে, আর কর্মচারী শ্রেণীর লোকরা সবসময় দুঃখে থাকুক, এরকমটা তোমরা চাও? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, মানে আমার মধ্যে যে হটিনেস রয়েছে, মানে এই ঔদ্ধত্যকে বলা হচ্ছে, আমার মধ্যে যে ঔদ্ধত্য রয়েছে যেটা কি তোমাকে অফেন্ড ইউ, তোমাকে ক্ষুব্ধ করছে, তুমি কি রেগে যাচ্ছ আমাদের এই হটিনেস দেখে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড, মানে এতটাও ভয়ানক ভেবে নিও না, মানে ডোন্ট ইউ টেক, টেক মানে নেওয়া, তাহলে তোমরা নিও না, ইট অফুল হার্ড মানে প্রচুর পরিমাণে ভয়ানক, এই জিনিসটা দেখে তোমাদের অনেক ভয় লাগছে, এরকম অত ভয়ের মধ্যে দিয়েও জিনিসটাকে নিও না, কারণ আমরা তো আমাদের নর্মাল স্বাচ্ছন্দ্য গতিতে আমি চলছি, আমি তো ভয় পাচ্ছি না তোমাদেরকে, তো সেইটা দেখে কিন্তু তোমরা কখনো মানে আমাদের এই ঔদ্ধত্য দেখে কি তুমি ক্ষুব্ধ হচ্ছ, মানে বলা হচ্ছে তুমি কি রেগে যাচ্ছ? আমরা তো নর্মালি চলছি, মানে আমি তো নর্মালি চলছি, এতটাই ভয়ানক ভেবে নিও না আমাদেরকে, এতটাও ভয়ানক ভেবো না যে আমাদের চলা দেখে এতটা ভয় পেও না। কজ মানে বিকজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, মানে তোমাদের এরকমটা মনে হতে পারে যে এর মধ্যে খুব ঔদ্ধত্য, তোমরা রেগে যাচ্ছ, তোমরা এটা মনে করতে পারো, তোমরা কি মনে করতে পারো, তোমরা ভাবতে পারো যে আই লাভ আমি হাসছি, তার কারণ হচ্ছে আই হ্যাভ গট আমি পেয়ে গিয়েছি, গোল্ড মাইন্স সোনার খনি, সোনার খনিটা কোথায়? ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার ঘরের পেছন দিকে আমি সোনার খনি পেয়ে গেছি, প্রচুর সোনা পাচ্ছি, আমি কোটিপতি হয়ে গেছি, আমি খুব খুশি, তাই আমি হাসছি, ঠিক আছে? আমাদের এই আনন্দ দেখে তুমি এরকমটা ভাবতে পারো, এবং তুমি কি ক্ষুব্ধ হচ্ছ এই আনন্দে? পুরো কবিতাটাই হচ্ছে প্রতিবাদের সুর, এই প্রতিবাদের ফিলিংসটা আমরা হয়তো এখন বুঝবো না, কারণ এই সময় আমরা ভীষণ স্বাধীন, ঠিক আছে? এক একটা মানে এক একটা সমাজ এক একটা জাতির কাছে এক এক রকম বাধা ছিল আজ থেকে 100 150 200 বছর আগে, যেগুলো আমরা ফিল করতে পারছি না বলে আমরা জাস্ট লিঙ্ক নিজেকে করতে পারছি না, কিন্তু এক একটা সম্প্রদায় এক এক রকম সমস্যার মধ্যে ভুগেছে, আমরা আজকে আমরা অনেক ভালো আছি। ইউ মে শুট মি উইথ ইয়োর ওয়ার্ডস, ওয়ার্ডস মানে কথা, তাহলে তুমি আমাকে গুলিবিদ্ধ করতে পারো বা বিদ্ধ করতে পারো তোমার
কথার দ্বারা, ওয়ার্ডস এর দ্বারা, তাই না? এখনই তোমায় কাঁদিয়ে দিতে পারি আমি কথার দ্বারা, বা তুমি আমায় কাঁদিয়ে দিতে পারো কথার দ্বারা, হয় না? লাঠি দিয়ে মারলে যে সবসময় কাঁদবে এমন কোনো মানে নেই। তাহলে তোমরা বা তুমি আমাকে কি করতে পারো? বিদ্ধ করতে পারো। শুট করা মানে বিদ্ধ করা, আঘাত করতে পারো কথার দ্বারা। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, চোখের দ্বারাও তুমি আমাকে কাটতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তাহলে তুমি আমাকে হত্যাও করতে পারো। কিভাবে? তুমি কন্টিনিউ আমাকে হেট করে যাবে, আমাকে ঘৃণা করে যাবে, আমি দুঃখে মরে যাব, তাই না? এইভাবে তুমি আমাকে হত্যাও তো করতে পারো। বাট কিন্তু, স্টিল তবুও, লাইক এয়ার বাতাসের মতো, মানে তবুও একই রকম ভাবে, স্টিল একই রকম ভাবে, লাইক এয়ার বাতাসের মতো, আই উইল রাইজ, আমি উঠবই বা আমি জাগবই, তাই তো? বাতাসের মতো জেগে আমি উঠবই। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, মানে আমার এই সেক্সিনেস মানে এখানে কি বলছে? লাস্যময়ী রূপ, মানে আমার সৌন্দর্য, আমাকে ভীষণ সুন্দর লাগছে। তো এই আমার এই সেক্সিনেস আপসেট ইউ, তোমাকে কি আপসেট করছে? ডাজ ইট কাম অ্যাজ সারপ্রাইজ দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থিংস, মানে ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ, মানে তুমি কি এটাতে মানে এটা কি একটা বিস্ময়? তোমার কাছে কি বিস্ময় লাগছে যে আমার মধ্যে এতটা কেন সৌন্দর্য, আমার রূপটা কেন এত লাস্যময়ী হয়ে গেছে? তোমার কি এটা কি বিস্ময় যে আমি নাচছি যেন আমি পেয়ে গেছি হিরে, মানে দ্যাট যে আই ডান্স আমি নাচছি, লাইক কিরকম, কেন নাচছি, মানে আমার নাচটা দেখে কি মনে হচ্ছে? আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি ডায়মন্ড পেয়ে গেছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, আমি থিংস বলেছিলাম, ওটা ভুল উচ্চারণ হয়েছে, এটা থাইজ, মানে থাইয়ের মধ্যে আমি তার মানে এই আফ্রো আফ্রিকান বা বিদেশিদের দেখা যায় তারা এরকম হট প্যান্ট টাইপের পরে, তাই না? তাদের এই থাইটা যার যতটা সুন্দর তাকে ততটা বেশি সুন্দর লাগে, বিদেশিদের মধ্যে জিনিসটা রয়েছে। তাহলে আমাকে দেখে এত সুন্দর মনে হচ্ছে আমার থাইগুলোর মধ্যে হিরে রয়েছে, ঠিক আছে? তো আমার লাস্যময়ী রূপ কি তোমাকে বিচলিত করছে? এটা কি মানে এটা কি একটা বিস্ময় যে আমি নাচছি, মানে এটা কি একটা বিস্ময় লাগছে তোমাদের কাছে যে আমি নাচছি এবং তোমার মনে হচ্ছে আমি পেয়ে গেছি ডায়মন্ড? কোথায়? আমার এই থাই যুগলের মধ্যে। বুঝেছি এই পুরোটা আমরা? আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম, আউট অফ দ্য হার্টস, হার্টস মানে কি? এই যে কুঠুরিকে বলে হার্টস, আর এখানে বলা হচ্ছে সেম, সেম মানে হচ্ছে কলঙ্ক, এই যে কলঙ্ক। তাহলে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, এই যে কলঙ্কের ইতিহাসের কুঠুরি থেকে বেরিয়ে, এই যে আউট অফ দ্য হার্টস মানে বেরিয়ে আসছি কোথা থেকে? কুঠুরি থেকে। কিসের কুঠুরি? অফ হিস্ট্রি সেম, মানে কলঙ্কের ইতিহাস থেকে তো আমরা বেরিয়ে আসছি, মানে আমাদের ইতিহাস, আমাদের প্রিভিয়াস পূর্বপুরুষরা খুব খারাপ দিন কাটিয়েছে, আমাদের ইতিহাসটা খুব কলঙ্কিত, আমাদের সাথে যা খুশি তাই করা হয়েছে। কিন্তু আমি যখন বলছি আমি এখন উঠে আসছি, তার মানে আমি তো বেরিয়ে আসছি ওই কলঙ্কের ইতিহাস থেকে। আই রাইজ, আমি জেগে উঠছি, তাই তো? আই রাইজ আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেইন, মানে আমাদের পাস্ট, আমাদের অতীতটা কেমন ছিল? রুটেড ছিল, মানে একদম, মানে কি বলে, আবদ্ধ ছিল, ইন পেইন, যন্ত্রণায়। তাহলে আমাদের অতীতটা কেমন ছিল? যন্ত্রণার শিকড়বিদ্ধ অতীত থেকে বেরিয়ে। তাহলে আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেইন, আমাদের অতীতটা ছিল একদম যন্ত্রণায় ভরা, তাহলে আমি তো বেরিয়ে আসছি এই যন্ত্রণার অতীত থেকে। আই অ্যাম আ ব্ল্যাক ওসিয়ান, আমি কি? আমি হচ্ছে কৃষ্ণ সাগর, তাই তো? কৃষ্ণকে কালো বলা হয়, তাহলে আমি হচ্ছি একজন আমি ছোট পুকুর নই, আমি ডোবা নই, আমি ওশিয়ান। কিরকম ওশিয়ান? আমি ব্ল্যাক ওশিয়ান। লিপিং অ্যান্ড ওয়াইড, ওয়াইড মানে বিরাট চওড়া, লিপিং, লিপিং মানে উত্তাল, তাহলে উত্তাল এবং অসীম, বিরাট বড়। তাহলে আমি কৃষ্ণ সাগর, আমি উত্তাল, মানে আমি উথাল ফুথাল করছি, কারণ আমার মধ্যে সবসময় এনার্জি রয়েছে, আমি কিছু করবো এই লাইফে, আমি বেরিয়ে আসবো, এবং আমি বিরাট ওয়াইড, তাই তো? আমি অসীম। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, উৎসারিত এবং উদ্ভাসিত আমি প্রতিহত করি। কি প্রতিহত করি? জোয়ারের প্রবল তাণ্ডব। এই যে ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, এই যে জোয়ারের জল হয় না, জোয়ারের জল উঠছে আবার নামছে, উঠছে নামছে, তাহলে ওঠা নামাকে এখানে বলা হচ্ছে ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার, আমি সহ্য করছি, ইন দ্য টাইড, টাইড মানে এই যে
টাইড মানে কি, জোয়ারকে বলা হচ্ছে। তাহলে জোয়ার যে প্রবল তাণ্ডব করছে আমার এই ওশিয়ান মানে আমার এই সমুদ্রের বুকে, আমি কিন্তু এটাতে সহ্য করছি, আমি মানে আমি এটাকে প্রতিহত করছি। মানে আমি আমার জায়গায় একই আছি, আমার উপর যতই রকম বাধা আসুক যাই আসুক আমি নিজেকে একদম ঠিক রেখেছি, মানে আমার সহ্য করার ক্ষমতা রয়েছে। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফেয়ার। তাহলে এই যে আতঙ্ক আর ত্রাসের রাতগুলোকে পিছনে ফেলে, দেখো লিভিং বিহাইন্ড মানে পিছনে ফেলে আসা, কি নাইটস রাতগুলো, মানে রাতগুলো অফ টেরর, টেরর অ্যান্ড ফিয়ার, ফিয়ার মানে তো ভয়, টেরর মানে আতঙ্ক, ভয় থেকেই তো আতঙ্ক তৈরি হয়। তাহলে আমার সেই যে রাত ছিল অতীতের সেই রাতগুলো যেগুলো ভয় এবং আতঙ্কে ভরা, সেই আতঙ্ক ভয়ে ভরা রাতগুলোকে ফেলে আমি এগিয়ে আসছি তো, আই রাইজ, আমি এগুলোকে ফেলে মানে এইগুলোকে নিয়ে আমি আর ভাববো না, ভাবনায় আসবেই না, ভাবনার বাইরে বেরিয়ে এসে আমি রাইজ করব, আমি জেগে উঠবই। ইনটু আর ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার। তাহলে ভোরবেলা দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, যেটা একদম পুরো পরিষ্কার, একদম বিস্ময়, এখানে যেটা বলা হচ্ছে দেখো, এক বিস্ময়কর স্বচ্ছ প্রভাত, তাহলে স্বচ্ছ প্রভাতকে বলা হচ্ছে ডে ব্রেক, আর এক বিস্ময়কর হচ্ছে ওয়ান্ডারাসলি, ঠিক আছে। তাহলে এই যে পরিষ্কার ক্লিয়ার, তাহলে এক বিস্ময়কর স্বচ্ছ প্রভাতে, তাহলে আমি জেগে উঠছি কোথায়, আমি এই যে লাইন যদি পরপর পড়ি, যে আতঙ্ক আর ত্রাসের রাতগুলিকে পিছনে ফেলে আমি জেগে উঠছি এক বিস্ময়কর স্বচ্ছ প্রভাতে, মানে আমি জেগে উঠছি, কোথায় জেগে উঠছি, মানে এই সমস্ত মানে ওই রাতগুলোকে আমি কাটিয়ে ফেলেছি, কলঙ্কের রাতগুলোকে, সেই ভয় দুঃখ আতঙ্ক সব রাতগুলোকে সব কাটিয়ে ওগুলোকে পেছনে ফেলে আমি সামনে এগিয়ে আসছি, আমি ডে ব্রেক করছি মানে সকালের মতো আর কি, দ্যাটস ওয়ান্ডারসলি ক্লিয়ার, একদম পরিষ্কার স্বচ্ছ, সেই স্বচ্ছ সকালে আমি এই স্বচ্ছ প্রভাতে এক বিস্ময়কর ভাবে আমি জেগে উঠছি, আই রাইজ। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, মানে গিফট দিয়েছে, দ্যাট সেই গিফট আমাকে দিয়েছে, সেই গিফটগুলো নিয়ে আমি ব্রিঙ্গিং করছি, ব্রিঙ্গিং মানে বহন করা, তাহলে পূর্বপুরুষদের এই অ্যানসেস্টার্স মানে পূর্বপুরুষ, ঠিক আছে, গেভ গিভের পাস্ট ফর্ম, গেভ মানে দিয়েছে, তাহলে পূর্বপুরুষরা দিয়েছে যে গিফটগুলো, সেই গিফটগুলোকে আমি বহন করছি, ব্রিঙ্গিং করছি। আই অ্যাম দ্য ড্রিম, আমি হচ্ছি স্বপ্ন, কাদের কাছে, আর কি আই অ্যাম দ্য ড্রিম, আমি হচ্ছি স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ এবং আশা, আমি স্বপ্ন আমি আশা, কাদের কাছে, স্লেভদের কাছে, অফ দ্য স্লেভ, স্লেভ মানে কৃতদাস, মানে আমাদেরকেই তো কৃতদাস বানানো, তো আমরা তো কৃতদাস আমাদের জন্মের পর আমরা দেখিনি, আমরা বই হয়তো পড়েছি কৃতদাস, একটা সময় কৃতদাস ছিল, ভাব তুই জন্মানোর পর তুই জানতে পারছিস আমি কৃতদাস, কারণ আমার বাবা ছিল কৃতদাস, মানে আমাদেরকে শুধু কাজ করতে হবে, আমাদেরকে শুধু খেতে দেবে, খাওয়া আর কাজ, আর একটা ঘরে রেখে দেবে, কিরকম জীবন, মানে কৃতদাস কাদের বানানো হতো, এই কালো চামড়ার এই আফ্রিকানদের বেশিরভাগ, এই আফ্রিকান বাসীদের বেশিরভাগদেরকে কৃতদাস বানানো হতো। তাহলে কৃতদাসরা জন্মের পর দেখছে আমি তো কৃতদাসী হয়ে জন্মাবো, তাই না, একটা কুকুর বিড়াল পশু পাখির বাচ্চারা কি জন্মের পর কি তাদের মধ্যে আর কিছু থাকে যে লাইফে আমি বড় একটা বাড়ি বানাবো গাড়ি বানাবো, সে জানে আমি বিড়ালের বাচ্চা, আমাকে বিড়ালের মতনই জীবন কাটাতে হবে। কৃতদাসের বাচ্চা জন্মানোর পর তারা দুঃখ টুক্ষ কিছু নেই তো, সে তো জানে আমার বাবা কৃতদাস, এটাই হয়তো আমাদের কাজ। কিন্তু সেই বাচ্চারা যখন জানবে যে তাদের মধ্যে থেকে একজন বেরিয়ে এসে অন্য কিছু করতে পারে, তাই না, তাদের কাছে আমি হচ্ছি স্বপ্ন, বলা হচ্ছে না আমি হচ্ছি স্বপ্ন এবং আমি আশা, আমাকে দেখেই তারা বেরিয়ে আসবে, এই কৃতদাস স্লেভরা আমাকে দেখে উৎসাহিত হবে, আমি হচ্ছি তাদের কাছে স্বপ্ন আমি আশা, কারণ আমার মধ্যে সবসময় রয়েছে জোশ, আই রাইজ, আমি জেগে উঠছি, আই রাইজ আই রাইজ আই রাইজ, আমি জেগে উঠছি উঠছি উঠছি। তো আন্দোলনের সময় তো এরকম একটা যদি কেউ লেখে সেটাকে দেখে বাকিরা তার উৎসাহিত হবে, এবার এটাকে আইনে পরিণত করতেই হবে, যতক্ষণ আইনে পরিণত করছে, দেখা গেল আন্দোলন ভেবে ঠিক আছে বাবা তোমাদের চাকরি দেওয়া হবে, এ ও সমান সমান নাম্বার পেয়েছে, ও তাই তুমিও তাই, কোন রকম বৈষম্য করবো না, মুখে বললে হবে না, আইন করতে হবে, কারণ তোমরা মুখে বলছো, তোমাদের জেনারেশনটা মরে গেলে পরের জেনারেশন আসলে তো আমাদের সন্তানদের উপর সেই একই জিনিস হবে, আইন করো আইন। তো আন্দোলন না করলে তো কখনোই এর জিনিসটা হতো না, আন্দোলনের মধ্যে দিয়ে তো পরিবর্তন আসে, তো আন্দোলন হয়েছিল এবং আন্দোলনে তারা জিতেছিল কিন্তু।
এই পোয়েম এবং আরো যে সমস্ত টেক্সটগুলো রয়েছে প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দেবো, এবং যেগুলো পরীক্ষা আসতে পারে সেই প্রশ্নগুলো একা একা কিভাবে লিখতে পারি, এবং একা লিখতে গেলে আমাকে অবশ্যই টেক্সটের কনসেপ্ট তো ক্লিয়ার রাখতেই হবে। তো সেগুলো তো আমরা করছি। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড সেমিস্টার যাতে পরীক্ষায় সবার খুব ভালো হয় সেই চেষ্টাই আমি করছি। আর তোমরা যারা অনলাইনে ক্লাস করলে বুঝতে না পারলে আরেকবার দেখো। আজকের ক্লাসটা এখানেই।